আচ্ছা, সবাই স্লাইড দেখতে পাচ্ছ? আচ্ছা, স্লাইড দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে পড়াবো হলো কোষ রসায়নের যে টপিকগুলো আমরা পড়াবো সেটা হলো আলোচ্য প্রধান টপিক গুলো হলো অ্যামাইনো অ্যাসিড এর বৈশিষ্ট্য, প্রকারভেদ এবং কাজ, আমিষের বৈশিষ্ট্য ও প্রকারভেদ। আমরা লাস্ট ক্লাসে শর্করা আমরা শেষ করেছি, শর্করা শ্রেণী বিভাগটা শেষ করেছি। আর আমরা আজকে করবো অ্যামাইনো অ্যাসিড ও প্রোটিন। অ্যামাইনো অ্যাসিড কোনো জৈব অ্যাসিডের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যামাইনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপনের ফলে যে জৈব অ্যাসিড উৎপন্ন হয় তাকে অ্যামাইনো অ্যাসিড বলে। তাহলে জৈব অ্যাসিডের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যামাইনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপনের ফলে যে জৈব অ্যাসিড উৎপন্ন হয় তাকে অ্যামাইনো অ্যাসিড বলে। একটা অ্যামাইনো অ্যাসিডে কমপক্ষে একটি অ্যামিনো গ্রুপ এবং একটি কার্বক্সিল গ্রুপ থাকে এবং এতে অন্যান্য সক্রিয় কার্যকরী গ্রুপও থাকতে পারে। তাহলে অ্যামাইনো অ্যাসিড হওয়া মাত্রই কমপক্ষে একটি অ্যামাইনো গ্রুপ এবং একটি কার্বক্সিল গ্রুপ থাকতেই হবে। বিজ্ঞানী এমিল ফিশার ফ্রান্স হফমেস্টার 1902 সালে প্রোটিন অণুর গাঠনিক একক হিসেবে অ্যামাইনো অ্যাসিড আবিষ্কার ও নামকরণ করেন। উদ্ভিদে বিভিন্ন প্রকার অ্যামাইনো অ্যাসিড আছে। এর মধ্যে 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড বিভিন্নভাবে সমন্বিত ও সজ্জিত হয়ে বিভিন্ন রকম প্রোটিন তৈরি করে। প্রোটিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিডের সাধারণ গঠন। তাহলে অ্যামাইনো অ্যাসিড যেটা আমরা পড়লাম তার সাধারণ গঠন আমরা এখন দেখব। অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের নিকটবর্তী কার্বন পরমাণুকে আলফা কার্বন বলে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা স্ট্রাকচার দেওয়া আছে একটা অ্যামাইনো অ্যাসিডের। তাহলে এই কার্বনটা হলো অ্যামাইনো কার্বন, ঠিক আছে। এবং এই অ্যামাইনো কার্বন কেন বলা হচ্ছে, কারণ কার্বক্সিল গ্রুপ, এটা ডান পাশে হলো কার্বক্সিল গ্রুপ এবং কার্বক্সিল গ্রুপের নিকটবর্তী যে কার্বন সেটাই হলো আলফা কার্বন। অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপ এবং কার্বক্সিল গ্রুপ উভয়ই আলফা কার্বনে যুক্ত থাকলে তাকে আলফা অ্যামাইনো অ্যাসিড বলে। আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্রাকচারে, হ্যাঁ। তাহলে এই আলফা যে কার্বন আছে সেই কার্বনের কার্বক্সিল গ্রুপও আছে, আবার অ্যামাইনো গ্রুপও সংযুক্ত আছে। এই জন্য এই ধরনের অ্যামাইনো অ্যাসিডকে বলবো আলফা অ্যামাইনো অ্যাসিড। মানব দেহে যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে তার সবগুলোই আলফা অ্যামাইনো অ্যাসিড। আর নিচে আমরা যে সাইড চেন আর দিয়েছি, এই আর গ্রুপ বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডে বিভিন্ন হয়, হ্যাঁ। যেমন দেখা যায় আর হতে পারে অ্যালিফেটিক, হতে পারে অ্যারোমেটিক, হতে পারে হেটেরোসাইক্লিক, হতে পারে, হ্যাঁ। আর এর এটা বিভিন্ন ধরনের হতে পারে। অ্যামাইনো অ্যাসিডের রাসায়নিক গঠন। অ্যামাইনো অ্যাসিডের সাধারণ রাসায়নিক সংকেত হলো আর বন্ড CH NH2 ডট COOH। এখানে আর হলো একটি হাইড্রোজেন পরমাণু বা কার্বন যুক্ত কোনো জৈব যৌগ। অ্যামাইনো অ্যাসিডে অন্তত একটি অ্যামাইনো গ্রুপ, একটি কার্বক্সিল গ্রুপ এবং একটি পার্শ্ব শিকল গ্রুপ আর থাকে। তবে কোনো কোনো অ্যামাইনো অ্যাসিডে দুইটি অ্যামাইনো গ্রুপ কিংবা দুইটি কার্বক্সিল গ্রুপ কিংবা সালফার থাকতে পারে। প্রকৃতিতে বেশিরভাগ অ্যামাইনো অ্যাসিডই আলফা অ্যামাইনো অ্যাসিড। এবং আমরা এর আগেও বলেছি আলফা কার্বনে যুক্ত আর গ্রুপ বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডে বিভিন্ন রকম হতে পারে। এবার আমরা আসবো অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য। তাহলে আমরা এতক্ষণ যেগুলো পড়লাম অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার যেটা আমরা পড়লাম, সবাই বুঝতে পারছো তো নাকি? এই স্ট্রাকচারটা সবাই বুঝতে পেরেছো? জি স্যার। আমরা এবার বৈশিষ্ট্যে আসবো, অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য। তাহলে আমরা এর মধ্যে জেনে ফেলেছি মানব দেহে যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে সবই আলফা অ্যামাইনো অ্যাসিড। এবং অ্যামাইনো অ্যাসিড হলো বর্ণহীন, স্বাদহীন, মিষ্টি, তিক্ত, স্ফটিকাকার পদার্থ। এরা পানিতে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। মৃদু অ্যাসিড বা ক্ষারে অ্যামাইনো অ্যাসিড লবণ সৃষ্টি করে। এরা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। বিশুদ্ধ প্রোটিনকে কোনো রাসায়নিক পদার্থ অথবা এনজাইমের সাহায্যে সম্পূর্ণ আদ্র বিশ্লেষণ করলে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। এক বা একাধিক ধরনের অ্যামাইনো অ্যাসিড
পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। অ্যাসিড ও ক্ষার বিশিষ্ট অ্যামিনো অ্যাসিডের মূলককে জুইটার আয়ন বলে। আচ্ছা, এখানে একটা জুইটার আয়ন বলে একটা কথা আছে। জুইটার আয়ন মানে হলো কি, যে এই ধরনের আয়নে কি হবে, যে অ্যাসিডের মূলকও থাকবে, আবার ক্ষারের মূলকও থাকবে। আমরা যেমন অ্যামিনো অ্যাসিডে দেখলাম, এখানে অ্যাসিডের মূলক কোনটি? কার্বক্সিল। আর ক্ষারের মূলক হলো অ্যামিন, ঠিক আছে, বা অ্যামিনো। তাহলে এই এই ধরনের ক্ষারীয় আয়ন এবং অম্লীয় আয়ন বিশিষ্ট যে অ্যাসিড আছে, ও যে অ্যামিনো অ্যাসিড, এই অ্যামিনো অ্যাসিডে দুই ধরনের আয়নই বিদ্যমান, এই জন্য আমরা বলবো একে জুটের আয়ন। তাহলে ক্ষারীয় এবং অম্লীয় আয়ন বিশিষ্ট আয়নকে আমরা বলবো জুটের আয়ন, যেটা আমরা অ্যামিনো অ্যাসিডের মধ্যে পাই। অ্যামিনো অ্যাসিডের প্রকারভেদ। উদ্ভিদ ও প্রাণীর দেহ মিলে প্রায় 28টি মতো অ্যামিনো অ্যাসিড রয়েছে, এবং এই অ্যামিনো অ্যাসিড গুলোকে আমরা তিন ভাগে ভাগ করব। অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড, এটা অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, আর এটা হলো হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। আমরা যখন অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার দেখাইছিলাম তখন বলেছিলাম আর আর মানে হতে পারে অ্যালিফ্যাটিক, আর মানে হতে পারে অ্যারোমেটিক, আর মানে হতে পারে হেটারোসাইক্লিক। তাহলে অ্যামিনো অ্যাসিডের পার্শ্ব শিকল গ্রুপটি আর গ্রুপ ছিল, এবং এই আর গ্রুপটা যদি অ্যালিফ্যাটিক যৌগ হয় তখন তাকে বলবো অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড, যেমন গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন। আবার আর গ্রুপটা যদি অ্যারোমেটিক যৌগ হয় তখন তাকে আমরা বলবো অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, যেমন ফিনাইল অ্যালানিন, টাইরোসিন। আবার অ্যামিনো অ্যাসিডের অ্যালিফ্যাটিক ও অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডের বিপরীত ধর্ম পরিলক্ষিত হলে তাকে হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড বলে, যেমন ট্রিপ্টোফ্যান, প্রোলিন। সাইক্লিক আর হেটারোসাইক্লিক এই দুটোর মধ্যে পার্থক্য বোঝো? সাইক্লিক আর হেটারোসাইক্লিক যৌগ, সাইক্লিক কোনগুলো আর হেটারোসাইক্লিক কোনগুলো, কারো কি জানা আছে? সাইক্লিক আর হেটারোসাইক্লিক। না স্যার, জানা নেই স্যার। আচ্ছা, যখন তোমরা জৈব যৌগ পড়বা কেমিস্ট্রিতে, তখন ওখানে দেখবা যে কার্বন কার্বন যে কাঠামো, মানে কার্বনের সাথে কার্বন বন্ধন তৈরি করে যখন যৌগ তৈরি করছে, মানে কার্বন শিকল। যেমন বেনজিন, বেনজিনটা হলো একটা সাইক্লিক যৌগ, কারণ সেখানে শুধু কার্বনই আছে। হ্যাঁ, এরকম কার্বনের সাথে যখন অন্য কোনো মৌল, যেমন নাইট্রোজেন অনেক সময় থাকতে পারে, যেমন আমরা যখন ডিএনএ আরএনএ এর গঠনে আমরা দেখবো অ্যাডেনিন, গুয়ানিন, সেগুলো কিন্তু হেটারোসাইক্লিক যৌগ, কারণ সেখানকার যে চক্র বা যে চক্র হবে, সেই চক্রটা গঠনে কার্বনের সাথে নাইট্রোজেনও থাকবে। ঠিক আছে, তাহলে কার্বন কার্বন যখন চক্র গঠন করে তখন তাকে বলা হবে সাইক্লিক। আর কার্বনের সাথে যদি অন্য কোনো মৌল সংযুক্ত হয়ে চক্র গঠন করে তখন তাকে বলবো হেটারোসাইক্লিক। তাহলে এখানে যে আরটা হবে, সে আরটা হবে হেটারোসাইক্লিক। সাইক্লিক আর হেটারোসাইক্লিকের পার্থক্য বুঝলা? স্যার হালকা বুঝছি, বাকিটা দ্বিতীয় পত্রে পড়বো রসায়নের। আহ, মানে ওটা তোমার কেমিস্ট্রিতে আরো ভালো বুঝবা। আচ্ছা, এবার আমরা আসি প্রোটিন গঠনের ভিত্তিতে অ্যামিনো অ্যাসিড দুই ধরনের, প্রোটিনো অ্যামিনো অ্যাসিড, আর এটাকে বলা হয় নন প্রোটিনো অ্যামিনো অ্যাসিড। প্রোটিন অ্যামিনো অ্যাসিড সাধারণত 20টি অ্যামিনো অ্যাসিড বিভিন্ন প্রোটিন গঠনে অংশগ্রহণ করে, এদেরকে বলা হয় প্রোটিন অ্যামিনো অ্যাসিড। প্রোটিন গঠনকারী 20টি অ্যামিনো অ্যাসিড হলো এইগুলো। হ্যাঁ, এগুলো হলো প্রোটিন, এই অ্যামিনো অ্যাসিড গুলো একটার সাথে আরেকটা মিলিত হয়ে প্রোটিন গঠন করে। আচ্ছা, এখন হলো এই 20টা অ্যামিনো অ্যাসিডের নামগুলো কি কি। এখানে আমরা অ্যামিনো অ্যাসিডের নাম দিয়েছি, আর ডান পাশে আমরা দিয়েছি সংক্ষিপ্ত নাম। তাহলে লিউসিন, সংক্ষেপে লিউ বা এল। আইসোলিউসিন, আই লিউ বা আই। লাইসিন, লিস বা হুম, এটা হবে এল, হবে শব্দ এখানে কি হয়ে গেছে, এল। সরি, ঠিকই ছিল, এল তো লিউসিন। আচ্ছা, এরপর আমরা আসবো মেথিওনিন, এমইটি বা এম। ভ্যালিন, ভ্যাল বা ভি। সেরিন, সেরিন এস। প্রোলিন, প্রো বা পি। থিওরিন, টিএইচআর বা ক্যাপিটাল টি। অ্যালানিন, অ্যালা বা এ। টাইরোসিন, টির বা ওয়াই। আর এটা আসবো আমরা হিস্টিডিন, হিস্টিডিন হলো হিস বা এইচ। অ্যাসপারজিন, এএসএন বা এন। সিস্টিন, সিস বা সি। আর্জিনিন, আর্জ বা আর। গ্লাইসিন, গ্লাই বা জি। ট্রিপ্টোফ্যান,
টিআরপি বা ডব্লিউ, গ্লুটামিন GLN বা ও, গ্লুটামিক অ্যাসিড গ্লু বা ই, অ্যাসপার্টিক অ্যাসিড এস বা ডি, ফিনাইলঅ্যালানিন পি বা আই। তাহলে এগুলো হলো সংক্ষিপ্ত নাম 20টি অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড গুলো একটার সাথে স্যার একটা, হ্যাঁ বলো। এই অ্যামাইনো অ্যাসিড গুলার কি কার্বন সংখ্যা স্যার আলাদা আলাদা, মানে স্যার নির্দিষ্ট কার্বন সংখ্যা নিয়ন্ত্রণ করে কি স্যার এই লিস্ট তৈরি হয়েছে? না, এখানে মনে করো যে দেখা গেল যে ওই এখানে তো বিভিন্ন ধরনের ই আছে, কোনোটা হয়তো অ্যারোমেটিক অ্যারোমেটিক মানে আছে, কোনোটা হয়তো হেটেরোসাইক্লিক আছে, কোনোটা হয়তো অ্যালিফেটিক আছে। এখানে আমরা যেমন একটু আগে পড়ালাম না, স্যার হ্যাঁ, এটা বিভিন্ন ধরনের হ্যাঁ কার্বন হ্যাঁ কাঠামো থাকতে পারে। যেমন মানে অ্যারোমেটিক, স্যার এটা কি স্যার, এই 20টার নাম কি এটা কি মুখস্থ স্যার করতে এই হবে? সিরিয়ালে? হ্যাঁ 20টার নাম হয়তো এরকম পরীক্ষায় আসতে পারে যে মেথিওনিন, ধরে নাম মেথিওনিন। হ্যাঁ মেথিওনিন কোন ধরনের অ্যামিনো অ্যাসিড, তাহলে তোমাদের জানা আছে প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। এরকম এরকম একবারে স্যার 20টা যে এগুলার আমরা কি লিখতে স্যার বলবো ওই তা কিন্তু না, 20টা অ্যামিনো অ্যাসিড যে আমরা লিখতে বলবো তা কিন্তু না, কিন্তু তোমাদের এটা মাথায় রাখতে হবে যে কোনগুলো প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিড, কারণ এগুলো অবজেক্টিভ স্যার হবে। এগুলোর কেমিক্যাল ফর্মুলা দিয়ে কি, না কেমিক্যাল ফর্মুলা, কেমিক্যাল ফর্মুলা দিয়ে কি পরীক্ষা শেখার করতে হবে? দরকার নেই। হ্যাঁ কেমিক্যাল ফর্মুলা শেখার দরকার নাই, জি তোমার স্যার। যদি কারো জানার ইচ্ছা থাকে তাহলে হয়তো শিখে রাখতে পারো, কিন্তু আহ, এখন আপাতত দরকার নাই, হয়তো হায়ার স্টাডির সময় জি তখন স্যার। রাখতে পারে, বায়োকেমিস্ট্রি বা কেমিস্ট্রি। জি স্যার, স্যার আরেকটা কথা স্যার, হ্যাঁ স্যার বলো। এগুলা কি এই সিরিয়ালেই মনে রাখতে হবে, মানে এটা কি স্যার নির্দিষ্ট সিরিয়াল বা একটা না আগে না না পরে না মনে না রাখলে হবে? এটাও না, এটা যে নির্দিষ্ট সিরিয়াল এটা তা না, তোমার ইচ্ছা মতো এটা ই করতে পারো, ঠিক আছে। জি স্যার। জি আচ্ছা, স্যার। এবার আসবো নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। যেসব অ্যামিনো অ্যাসিড প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে না তাদের নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড বলে। যেমন অর্নিথিন, তারপর হলো সিট্রোলিন, এটা তারপর হিমোসের, এটা হবে হোমো হবে, হে হয়ে আছে, এটা হবে হো, একটা আকার ছুটে গেছে। হ্যাঁ তবে এখানে হোমোসেরিন এর উচ্চারণ হবে হোমো, হয় ওকার হয় হয় ওকার মানে হোমোসেরিন, এখানে স্পেলিং দেওয়া আছে হিমো। হ্যাঁ এটা আমরা পরে ঠিক করে নেব। হোমোসেরিন প্রভৃতি কিছু নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। তাহলে এই তিনটা যে আমরা দেখলাম এই অ্যামিনো অ্যাসিড গুলো প্রোটিন গঠন করবে না, তাহলে প্রোটিন গঠন না করে এরা অন্য কোনো কিছু তৈরি করবে। যেমন তোমরা যখন সেকেন্ড পেপার করবা তখন ওখানে দেখবা যে অর্নিথিন যে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড আছে এরা ইউরিয়া তৈরি করে। ইউরিয়া কিন্তু কোনো প্রোটিন না, ইউরিয়া ইউরিয়া হলো আমাদের নাইট্রোজেনাস বর্জ্য। তাহলে এই অর্নিথিন যে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড আছে এরা ইউরিয়া তৈরি করে, তাহলে ইউরিয়া হলো এটা নাইট্রোজেনাস ওয়েস্ট। এবার আসবো খাদ্যে উপস্থিতির প্রয়োজনীয়তার ভিত্তিতে অ্যামাইনো অ্যাসিড দুই ধরনের, একটা হলো অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, আর একটা হলো অনাত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। 20টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 8টি অ্যামাইনো অ্যাসিড মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো মানবদেহে সংশ্লিষ্ট হতে পারে না। আমরা একটু আগে জানলাম 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড, তার মধ্যে 8টা অ্যামাইনো অ্যাসিড মানবদেহ জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো মানবদেহ তৈরি করতে পারে না। বিভিন্ন খাদ্যের সাথে মানুষ এগুলো গ্রহণ করে। এই 8টি অ্যামাইনো অ্যাসিডকে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলে। তাহলে 8টি অ্যামাইনো অ্যাসিড গুলো কি কি? লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, থ্রিওনিন, ভ্যালিন, মেথিওনিন, ফিনাইলঅ্যালানিন, ট্রিপ্টোফ্যান। আবার শিশুদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হলো 10টি, অতিরিক্ত আর্জিনিন এবং হিস্টিডিন। তাহলে শিশুদের ক্ষেত্রে কি হবে যে আরো যে দুইটা, সে দুইটা তারা তৈরি করতে পারবে না, তারাও বাইরের কোনো খাদ্য থেকে এই আর্জিনিন বা হিস্টিডিন পাবে। কিন্তু যখন আমরা অ্যাডাল্ট হয়ে যাব তখন কিন্তু আর্জিনিন এবং হিস্টিডিন আমরা তৈরি করতে পারবো। তাহলে অ্যাডাল্টের ক্ষেত্রে হলো 8টি, আর শিশুদের ক্ষেত্রে 10টি। অনাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, 20টি অ্যামিনো অ্যাসিডের মধ্যে 12টি অ্যামিনো অ্যাসিড মানবদেহে সংশ্লেষিত হতে পারে, এদের অনাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড বলে। শিশুদের ক্ষেত্রে অনাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের সংখ্যা 10টি। তাহলে ওই আমরা যে অ্যামিনো অ্যাসিড গুলো পড়লাম ওই অ্যামিনো অ্যাসিড গুলো বাদ দিলেই আমরা এটা পেয়ে যাবো। অ্যামিনো অ্যাসিডের কাজ: প্রোটিন তৈরি তথা আমিষ সংশ্লেষণ বা তৈরি করা, জীবদেহ গঠনে ভূমিকা রাখা, কিছু ভিটামিন, এনজাইম, ইন্দোল, হরমোন, অ্যান্টিবডি সংশ্লেষণে সাহায্য করা, ইউরিয়া সংশ্লেষণে সাহায্য করা। একটু আগে বললাম, তাহলে ইউরিয়া তৈরিকারী নন প্রোটিন অ্যামিনো অ্যাসিডটার নাম কি? একটু আগে বলেছি,
ইউরিয়া সংশ্লেষণের জন্য নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের নামটা কি বলতে পারবা? একটু আগে আমি পড়ালাম, কিন্তু দুইবার আমি উচ্চারণ করে বলেছি, অর্নিথিন। তাহলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাহলে অ্যামাইনো অ্যাসিড দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দেহে পিএইচ নিয়ন্ত্রণে সাহায্য করে। চুল ও চোখের কোরএড, এটা হবে কোরাকয়েড না, হ্যাঁ, তাহলে এটা হবে কোরএড। কোরএড কোর স্তরে বিদ্যমান ম্যালানিন রঞ্জকের সৃষ্টিতে সাহায্য করে। ম্যালানিন হলো একটা রঞ্জক, যে রঞ্জকের কারণে কিন্তু চোখ কি হয়, কালো হয়। এবার আসবো আমরা পেপটাইড বন্ধনী। তাহলে পেপটাইড বন্ধনী আমরা কাকে বলতেছি? একটি অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ এবং অপর একটি অ্যামাইনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপের সাথে যুক্ত হয়ে যে বন্ধন গঠন করে তাকে পেপটাইড বন্ধনী বা পেপটাইড বন্ড বলে। এই সময় দুটো অ্যামাইনো অ্যাসিড অণু সংযোগস্থলে এক অণু পানি বিযুক্ত হয়, মানে পানি ত্যাগ হয়। আমরা নিচে এখানে দেখাইছি অ্যামাইনো অ্যাসিড, বাম পাশে একটা অ্যামাইনো অ্যাসিড, ডান পাশে একটা অ্যামাইনো অ্যাসিড। তাহলে বাম পাশের অ্যামাইনো অ্যাসিডের শেষে আমরা দেখতে পাচ্ছি কার্বক্সিল গ্রুপ, এবং ডান পাশের বামে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো অ্যামাইনো গ্রুপ। তাহলে অ্যামাইনো গ্রুপ আর কার্বক্সিল গ্রুপের মধ্যে আমরা একটা বৃত্ত দিয়ে দেখাইছি পানি বের হয়ে যাচ্ছে। পানি বের হয়ে যাওয়ার কারণে এখানকার কার্বনের সাথে এখানে এই আরেকটা অ্যামাইনো অ্যাসিডের নাইট্রোজেন অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখানে কার্বন, এটা নাইট্রোজেন, যার ফলে এখানে দুইটা অ্যামাইনো অ্যাসিড এখানে একটা পেপটাইড বন্ড তৈরি করেছে। এই পেপটাইড বন্ডটা হলো বন্ড সিও বন্ড এনএইচ বন্ড। তাহলে এই বন্ডটার নাম হবে পেপটাইড বন্ড। তাহলে এই যৌগটার নাম হবে ডাইপেপটাইড। তাহলে দুইটা অ্যামাইনো অ্যাসিড একটা পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়। তাহলে অ্যামাইনো অ্যাসিড কোন বন্ধনী দ্বারা যুক্ত হবে? পেপটাইড বন্ধন। বা কোন বন্ধনী দ্বারা প্রোটিন তৈরি হয়, সেক্ষেত্রে আমরা বলবো পেপটাইড বন্ধনী। তাহলে দুইটি অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হয়ে একটি বৃহৎ একক ডাইপেপটাইড গঠন করে। আবার অনেকগুলো পেপটাইড যুক্ত হয়ে সৃষ্টি হয় পলিপেপটাইড। একাধিক পলিপেপটাইড যুক্ত হয়ে একটি সম্পূর্ণ প্রোটিন গঠন করে। তাহলে অ্যামাইনো অ্যাসিড, দুইটা অ্যামাইনো অ্যাসিড মিলে হবে ডাইপেপটাইড, আবার অ্যামাইনো অ্যাসিড আর ডাইপেপটাইড মিলে হবে ট্রাইপেপটাইড। আর দেখা গেল যে অনেকগুলো ট্রাইপেপটাইড মিলে তৈরি করবে অলিগোপেপটাইড, এবং অনেকগুলো অলিগোপেপটাইড মিলে তৈরি করবে পলিপেপটাইড। তাহলে এই ছিল অ্যামাইনো অ্যাসিড। এবার আমরা যাব প্রোটিনে। তাহলে প্রোটিন হলো অসংখ্য অ্যামাইনো অ্যাসিড সমন্বয়ে গঠিত বৃহদাকার যৌগিক জৈব অণু। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে পলিপেপটাইড বা প্রোটিন তৈরি করেছে। অন্যভাবে বলা যায় প্রোটিন হলো উচ্চ আণবিক ওজন বিশিষ্ট বৃহৎ অণুর জৈব রাসায়নিক পদার্থ, যা আদ্র বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করে। অ্যামিনো অ্যাসিডের পলিমারকেও প্রোটিন বলা যায়। তাহলে আমরা প্রোটিনের সংজ্ঞা অনেকভাবে বলতে পারি। অ্যামিনো অ্যাসিডের পলিমার, বা আমরা বলতে পারি উচ্চ আণবিক ওজন বিশিষ্ট বৃহৎ জৈব রাসায়নিক পদার্থকে আদ্র বিশ্লেষণের মাধ্যমে যদি অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় তাকেও আমরা প্রোটিন বলতে পারি। অ্যামিনো অ্যাসিডের বহু অণু, কমপক্ষে 51টি, যেমন ইনসুলিন, পেপটাইড বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে একটি প্রোটিন তৈরি করে। আমরা যে ইনসুলিন হলো আমাদের দেহের একটা হরমোন, যে হরমোনটা আমাদের রক্তের গ্লুকোজকে, হ্যাঁ, গ্লাইকোজেন আকারে জমা রাখে যকৃতে বা পেশিতে। এবং এই ইনসুলিন হরমোন যদি আমাদের দেহে কমে যায় তাহলে কি হয়? ডায়াবেটিস রোগ হয়, যার ফলে গ্লুকোজ আর জমা থাকতে পারে না। এই কারণেই ডায়াবেটিস রোগটা হয়। বিস্তার: জীবদেহের প্রায় সর্বত্রই প্রোটিন বিদ্যমান। জীবদেহের সকল অঙ্গে প্রাথমিক বস্তু হিসেবে প্রোটিন বিদ্যমান। এমনকি জীবদেহের বিভিন্ন জৈব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণকারী বিভিন্ন এনজাইম, হরমোন, অ্যান্টিবডি ইত্যাদি প্রোটিন দিয়ে তৈরি। তাহলে আমাদের দেহে যে অসংখ্য এনজাইম, হরমোন বা যে অ্যান্টিবডি গুলো তৈরি হচ্ছে সেগুলো সবই কিন্তু প্রোটিনের কাঠামো। সব এনজাইমই কিন্তু প্রোটিন, কিন্তু সব প্রোটিন এনজাইম নয়। এখানে একটা কথা বললাম, সব এনজাইম প্রোটিন, কিন্তু সব প্রোটিন এনজাইম নয়। ঠিক আছে, হ্যাঁ, কিছু আহ, সব এনজাইম প্রোটিন হতে পারে, কিন্তু প্রোটিন আবার এনজাইম নয়। যেমন যদি আমরা বলি হরমোন, হরমোন কি এনজাইম? হরমোন এনজাইম না।
বা আরো অন্যান্য যে প্রোটিন আছে, কোলাজেন, কোলাজেনটাও হলো প্রোটিন, এটা এনজাইম না। জীব দেহে শুষ্ক ওজনের 50% প্রোটিন। সংশ্লেষণের স্থান, তাহলে প্রোটিন তৈরি হয় কোথায়? এটা কোষের যে সাইটোপ্লাজম আছে, সেখানে রাইবোজোম আছে, সেই রাইবোজোমে প্রোটিন তৈরি হয় বা প্রোটিন সংশ্লেষিত হয়। আমরা প্রোটিন সংশ্লেষণ প্রণালী আমরা এখনো পড়ি নাই, ওটা আমরা এই কোষ রসায়ন শেষ হলে ওখানে আবার আমরা ফিরে যাব। সেটা ছিল হলো ট্রান্সলেশন। আমরা যখন পোস্ট চ্যাপ্টার পড়েছিলাম, পোস্ট চ্যাপ্টারের শেষের দিকে এই প্রক্রিয়াটা আছে। রাইবোজোমে কি প্রক্রিয়ায় প্রোটিন তৈরি হবে? ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি হবে। তাহলে কোষে রাইবোজোমে ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি হয়। প্রোটিনের গঠন, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড বিভিন্নভাবে শৃঙ্খলিত হয়ে একটি প্রোটিন গঠন করে। একটি অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ অপর একটি অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপের সাথে যুক্ত হয়ে যে বন্ধন গঠন করে তাকে পেপটাইড বন্ধনী বলে, যেটা আমরা কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম। হ্যাঁ, বা পেপটাইড বন্ড বলা। দুটি ভিন্ন অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে গঠন করে ডাইপেপটাইড, যেটা আমরা দেখাইছি। তিনটা যদি অ্যামাইনো অ্যাসিড হয় তখন ট্রাইপেপটাইড। 4 থেকে 10টি অ্যামাইনো অ্যাসিড যখন মিলে একটা পলিপেপটাইড গঠন করবে, সেটাকে আমরা বলবো অলিগোপেপটাইড। এবং বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের প্রায় 50টি অণু পেপটাইড বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে তৈরি করবে পলিপেপটাইড। হ্যাঁ, তাহলে আমরা একটু আগে এটা কিন্তু দেখাইছি, একটা পলিপেপটাইড তোমাদের দেখাইছি, সেই পলিপেপটাইডটা ছিল ইনসুলিন। তাহলে ইনসুলিনের গঠনে পেপটাইড বন্ধনী কয়টা আছে? ইনসুলিন গঠনে পেপটাইড বন্ধনী কয়টা আছে? কেউ কি আনসার দিতে পারবা? 51টি। না, ইনসুলিন গঠনে অ্যামাইনো অ্যাসিড কয়টা? একটু আগে বলেছিলাম 51টি ছিল। ইনসুলিন গঠনে অ্যামাইনো অ্যাসিড কয়টা ছিল? 51টি। তাহলে আমরা যদি আমরা বলছি যে দুইটা অ্যামাইনো অ্যাসিডের মাঝে একটা পেপটাইড বন্ধনী থাকবে, তাহলে যেহেতু অ্যামাইনো অ্যাসিড 51টি, তাহলে পেপটাইড বন্ধনী কয়টা থাকবে? স্যার 50টা। ইয়েস, থ্যাংক ইউ, 50টা থাকবে, একটা কম হবে। পেপটাইড বন্ড দ্বারা সংযুক্ত অ্যামাইনো অ্যাসিডের একটি শিকড়। পেপটাইড যাতে 50টির অধিক অ্যামাইনো অ্যাসিড থাকে তাকে আমরা বলবো পলিপেপটাইড। এক বা একাধিক পলিপেপটাইড যা ফোল্ডেড হয়ে নির্দিষ্ট 3 ডাইমেনশনাল আকৃতি প্রাপ্ত হয়েছে। তাহলে একটি পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিনটার নাম হলো লাইসোজাইম। তাহলে লাইসোজাইম হলো এক ধরনের এনজাইম, এবং এই এনজাইমটা একটি পলিপেপটাইড নিয়ে গঠিত। লাইসোজাইম কিন্তু আমাদের চোখে আছে, আমাদের চোখের যে জল বা চোখের যে পানি, সে পানির মধ্যে লাইসোজাইম আছে। আমাদের লালা রসেও লাইসোজাইম আছে। লাইসোজাইম কি করে? এটা হলো জীবাণুনাশক। আবার দুইটি পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিনটার নাম হলো ইন্টোগ্রিন। তিনটি পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিন হলো কোলাজেন। চারটি পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিন হলো হিমোগ্লোবিন। প্রোটিনের বৈশিষ্ট্য, প্রোটিন কলয়েড প্রকৃতির, অধিকাংশ কেলাসিত। কলয়েড এর আগেও বারবার বলা হয়েছে, কলয়েড জিনিসটা কি? হ্যাঁ, সবার তো মনে আছে নিশ্চয়ই কলয়েড জিনিসটা। কলয়েডের বৈশিষ্ট্য কি সবার মনে আছে? যে এদের কি কি বৈশিষ্ট্য হবে? কোনো বস্তুর সাথে লেগে থাকার প্রবণতা রয়েছে এবং পানিগ্রাহী। হ্যাঁ, তাহলে প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে আমরা কি করব? অ্যাসিড এবং ক্ষার সহযোগে অ্যামিনো অ্যাসিড পাবো। বহুবিধ ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় প্রোটিনের প্রকৃতির পরিবর্তন ঘটে। প্রোটিনের মূল রাসায়নিক উপাদান হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। এছাড়াও এতে সালফার, আয়রন ও কপার থাকে। প্রোটিন পানিতে, লৌহ অ্যাসিডে, ক্ষার ও মৃদু লবণের দ্রবণে দ্রবণীয়, কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। অ্যাসিড প্রয়োগ করলে প্রোটিন জমাট বা সঞ্চিত হয়, এতে আণবিক গঠন পরিবর্তিত হয়। প্রোটিন সাধারণত তড়িৎধর্মী ও বাফার দ্রবণ হিসেবে কাজ করে। প্রোটিনের মনোমার অ্যামিনো অ্যাসিডে ক্ষারীয় গ্রুপ অ্যামিন এবং অম্লীয় গ্রুপ কার্বক্সিল গ্রুপ থাকে বলে এটি একই সাথে ক্ষারীয় ও অম্লীয় উভয় গুণ প্রকাশ করে। এই জন্য বাফার দ্রবণ কি? হ্যাঁ, বলতেছি। এই জন্য প্রোটিনকে অ্যাম্ফোটেরিক অণু বলে। এই জন্য প্রোটিনকে আমরা কি বলবো? অ্যাম্ফোটেরিক অণু। তাহলে এখানে আমরা ক্ষারীয় এবং অম্লীয় যেহেতু উভয় গ্রুপ আছে, এই জন্য আমরা এই এই এটাকে আমরা বলবো অ্যাম্ফোটেরিক অণু প্রোটিন। প্রোটিনের গঠনে অ্যামিনো অ্যাসিড আছে, আর অ্যামিনো অ্যাসিডে অম্লীয় গ্রুপ আছে, আবার ক্ষারীয় গ্রুপ আছে। আবার যেহেতু অ্যামিনো অ্যাসিড আমরা দেখলাম
যে অম্লীয় আয়ন এবং ক্ষারীয় আয়ন আছে, এই জন্য অ্যামাইনো অ্যাসিডে দুইটার আয়ন বিদ্যমান। এখন বাফার দ্রবণ হলো এরা কি করে, যে কিছু আয়ন আছে, হ্যাঁ, যারা কি করে যে কোনো দ্রবণে এরা পিএইচ এর যে মানদণ্ড, এই পিএইচ এর মানদণ্ডে হয় কমায় নাহলে বাড়ায়। যেমন মনে করো যে প্রোটিনের গঠনে আমরা এখানে অম্লীয় গ্রুপ দেখতে পাচ্ছি কার্বক্সিল, এবং অ্যামাইনো ক্ষারীয় গ্রুপ দেখতে পাচ্ছি অ্যামিন। তাহলে এই দুইটা গ্রুপের মধ্যে কোনো একটা যদি বেশি হয়ে যায়, মনে করো যে কার্বক্সিল গ্রুপ যদি কোনো কারণে বেশি হয়ে যায়, তাহলে আমরা এখানে দেখবো কি, যে সেটা অ্যাসিডিক হয়ে যাচ্ছে। ক্ষারীয় গ্রুপ বেশি থাকলে সেটা হয়ে যাবে ক্ষারীয়, যার কারণে বাফার দ্রবণ দেখা গেল যে কোনো সময় অম্লীয় হয়ে যাচ্ছে, আবার কোনো সময় ক্ষারীয় হয়ে যাচ্ছে। তাহলে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে বা প্রোটিনের মধ্যে এই ধরনের গুণ আছে বলে এরা বাফার দ্রবণ হিসেবে কাজ করতে পারে। বুঝতে পেরেছো? যেমন যেমন মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে, এখানেও তোমার কম বেশি হলে তোমার হলো কি করে অম্লীয়, অম্লীয় মানে এসএল তো অম্লীয় একটা হাইড্রোজেন কি আছে, আয়ন ক্লোরাইড আছে, আয়ন। তাই না? তাহলে ওখানে ওরাও কিন্তু জি স্যার। বাফার দ্রবণ হিসেবে কাজ করতে পারে। জি স্যার, বুঝছে। আচ্ছা, এবার আসবো শ্রেণীবিভাগ। জীবদেহে প্রাপ্ত প্রোটিনকে নানাভাবে শ্রেণীবিন্যাস করা যায় জৈবিক কার্যাবলীর ভিত্তিতে। দুই প্রকার, একটা হলো গাঠনিক প্রোটিন আর একটা হলো কার্যকরী প্রোটিন। এরা জীবদেহের বিভিন্ন অংশ তৈরি করে, কোষ ও টিস্যুর গঠনকে সুদৃঢ় করে। এই ধরনের প্রোটিন ত্বক, চুল, শিং, খুর, অন্তঃকঙ্কাল, যেমন আমাদের অস্থি, তরুণাস্থি, যোজক টিস্যু ইত্যাদিতে পাওয়া যায়। হ্যাঁ, তাহলে আমাদের দেহের গঠনকারী প্রোটিন যেগুলো, সেগুলো হলো গাঠনিক প্রোটিন। যেমন কেরাটিন, এটা আমাদের চুলে আছে, নখে আছে। কোলাজেন কিন্তু আমাদের হাড়ে আছে, আবার কিছু গোস্তেও আছে। ফাইব্রিন, হ্যাঁ, ফাইব্রিন এটা আমাদের আহ, ত্বকে আছে, বা আমাদের যে মানে গোস্ত সেগুলোর মধ্যেও আছে। স্ক্লেরোপ্রোটিন এটা কিন্তু নখে আছে। তারপর কন্ডিন এটা কিন্তু আমাদের তরুণাস্থির মধ্যে আছে। কার্যকরী প্রোটিন, এরা জীবদের বিভিন্ন বিপাকীয় কাজে অংশ নেয়। এদেরকে নিয়ন্ত্রক বা রেগুলেটরি প্রোটিন বলে। যেমন হরমোন, এনজাইম, ভিটামিন, শ্বাসসংযোগ। হ্যাঁ, তাহলে আমাদের হরমোন এরা কি করে, অনেক ধরনের হরমোন আছে যার কারণে আমাদের দেহের বিভিন্ন ধরনের বিপাকীয় কার্যবলী নিয়ন্ত্রিত হয়। শ্বাসসংযোগ বলতে কি, শ্বাসসংযোগ হলো হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিনটা আমাদের শরীরে কম বেশি যদি থাকে, তাহলে কিন্তু আমরা বেশি পরিমাণে অক্সিজেন বা বাতাস থেকে নিতে পারবো না। হিমোগ্লোবিন বেশি থাকলে আমাদের বাতাস থেকে বেশি অক্সিজেন নিতে পারবো। প্রোটিনের শ্রেণীবিভাগ আকৃতি অনুযায়ী প্রোটিন দুই ধরনের, একটা হলো তন্তুময় আর একটা হলো গ্লোবিউলার প্রোটিন। যখন পলিপেপটাইড গুলো প্রোটিনের সমান্তরালভাবে একটি অক্ষ বরাবর সজ্জিত থাকে, তখন তা লম্বা তন্তুর আকার ধারণ করে। এই ধরনের প্রোটিনকে আমরা বলবো তন্তুময় প্রোটিন। যেমন কেরাটিন, কোলাজেন, ফাইব্রিন। যেসব প্রোটিনের গঠন গোলাকার হয় তাকে গ্লোবিউলার প্রোটিন বলে, যেমন ইনসুলিন, হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন। এবার আসবো গঠন অনুসারে চার ধরনের। একটা হলো প্রাইমারি, এটা হলো চেন আকার গঠন বা একটা শিকল আকৃতির গঠন হবে, যেমন ইনসুলিন। অ্যামিনো অ্যাসিড গুলো একটা চেন তৈরি করবে। সেকেন্ডারি, কুণ্ডলিত বা ভাঁজযুক্ত গঠন, যেমন কেরাটিন। টার্সিয়ারি, ত্রিমাত্রিক গঠন, যেমন ফাইব্রিনোজেন। কোয়াটারনারি, যেমন কতগুলো টার্সারি গঠনের প্রোটিন একত্রে সংঘবদ্ধ হয়ে গঠন করে এই কোয়াটারনারি প্রোটিন, যেমন হিমোগ্লোবিন। তাহলে এইভাবে হলো গঠন অনুসারে আমরা প্রোটিনের শ্রেণীবিভাগ জানলাম। এবার আসবো ভৌত রাসায়নিক গুণাবলী ও দ্রবণীয়তার ভিত্তিতে প্রোটিনের শ্রেণীবিভাগ। এভাবে আমরা প্রোটিনকে তিন ভাগে ভাগ করব, একটা সরল প্রোটিন, একটা যুগ্ম প্রোটিন, আর একটা হলো উদ্ভূত প্রোটিন। তো প্রথমে আমরা আসি সরল প্রোটিন। যেসব প্রোটিনকে এনজাইম বা অ্যাসিড দিয়ে আদ্র বিশ্লেষণ করলে শুধু অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, তাদের সরল প্রোটিন বলে। তাহলে প্রোটিনকে যদি আমরা বিশ্লেষণ করি এনজাইম দিয়ে বা অ্যাসিড দিয়ে, তাহলে আমরা শুধু অ্যামাইনো অ্যাসিড পাবো, অ্যামাইনো অ্যাসিড ছাড়া আর অন্য কোনো উপাদান পাবো না। এই ধরনের প্রোটিনকে আমরা বলবো সরল প্রোটিন। সরল প্রোটিনকে আবার 7 ভাগে ভাগ করা হয়। কিসের উপর ভিত্তি করে ভাগ করা হয়? দ্রবণীয়তার উপর ভিত্তি করে সরল প্রোটিনকে 7 ভাগে ভাগ করা হয়। এখন আমরা এই সরল প্রোটিনের ভাগগুলো দেখব। এখানে আমরা একটা ছক করেছি, বই হয়তো এইভাবে ছক করে দেওয়া নাই। এই ছক করে দেওয়াতে তোমাদের উপকারে আসবে, এই জন্য আমরা ছক করে দিয়েছি। তাহলে এখানে আমরা দেখছি, প্রথমেই আমরা বলেছি প্রোটিনের নাম, তারপর হলো দ্রবণীয়তা,
তারপরে আমরা আসবো তাপের প্রভাব। উদাহরণ, অ্যালবিউমিন, এটা দ্রবণীয়তা হলো পানিতে ও লঘু লবণে দ্রবণে দ্রবণীয়। এটা কোথায় পাবো? যব ও বার্লির বিটামাইলোজ, ডিমের সাদা অংশ ওভালবুমিন, রক্তরস ও লসিকার সিরাম, হ্যাঁ, অ্যালবুমিন, দুধের ল্যাকটালবুমিন, গম বীজে লিউকোসিন, শিম বীজে লিভোমিলিন, মাংসপেশির মায়ো অ্যালবিউমিন ইত্যাদি। আর তাপের প্রভাবে জমাট বাঁধে। আমরা যে মুরগির ডিমটা খাই, সেই মুরগির ডিমের সাদা অংশ হলো অ্যালবুমিন, আর হলুদ অংশের মধ্যে আছে গ্লোবিউলিন। হলুদ অংশটা লিপিডও আছে, আর ওখানে কিছু পরিমাণে গ্লোবিউলিন আছে। তাহলে আমরা যখন ডিমটাকে, ডিমটা তো আসলে লিকুইড, যখন আমরা তাপ দিই এবং তেল দিয়ে দিই, তখন কি হয়? সেখানে ওই লিকুইড অংশ কঠিন হয়ে যায়। এই জন্য আমরা বলছি তাপে জমাট বাঁধে। ওকে, তাহলে এই জমাট বাঁধার ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে অ্যালবুমিন অংশটা শক্ত হয়ে যায় আস্তে আস্তে তাপ দিতে থাকলে। গ্লোবিউলিন, এটা হলো পানিতে অদ্রবণীয়, তবে লঘু লবণে দ্রবণে দ্রবণীয়। তাহলে আমরা যখন পানি দিয়ে যখন আমরা ডিম গুলি, তখন দেখবো যে ডিমের সাদা অংশ মিশে যায়, কিন্তু হলুদ অংশটা মিশতে যায় না। আর সামান্য যদি লবণ দিই, তাহলে দেখা যায় সেটা মিশে যায়। উদ্ভিদের বীজে এই ধরনের প্রোটিন বেশি থাকে, যেমন ডিমের কুসুম ওভোগ্লোবিউলিন, রক্তরসে আছে সিরাম গ্লোবিউলিন, চোখের লেন্সে আছে ক্রিস্টালিন গ্লোবিউলিন, মাংসপেশিতে আছে মায়োসিন গ্লোবিউলিন, হ্যাঁ, ইত্যাদি। শন পাট, তারপর শন পাট, এটা একটা পাটের একটা জাত, শন পাট, তুলা ইত্যাদি আসে এন্ডেস্টিন, মটর বীজে লেগুলিন, চীনা বাদামে অ্যারাচিন, আলুতে টিউবেরিন ইত্যাদি হচ্ছে উদ্ভিদ গ্লোবিউলিন। তাহলে এই হলো দুইটা সরল প্রোটিন গেল। এখন আমরা 3 নম্বরে যাব। 3 নম্বর সরল প্রোটিন হলো গ্লুটেলিন, পানি ও লবণে অদ্রবণীয়, লঘু অ্যাসিড বা লঘু ক্ষার দ্রবণে এটা দ্রবণীয়। শস্য দানায় এই জাতীয় প্রোটিন বেশি থাকে, যেমন গমের গ্লুটেনিন, চালের অরাইজেনিন। গম আর চাল এরা কিন্তু শক্তই থাকে, হ্যাঁ, এই জন্য যদি এদেরকে আমরা যদি এক্সট্রা করে তাপ দিই, হ্যাঁ, সেখান থেকে শুধু পানিটাই বের হয়ে যাবে, কিন্তু তাদের কিছু পরিবর্তন হবে না। আবার দেখা গেলো যে প্রোলামিন, পানি ও অ্যাবসলিউট ইথানল বলতে 100% যে ইথাইল অ্যালকোহল আছে সেটা। তাহলে পানি ও অ্যাবসলিউট ইথানল বা অ্যালকোহলে অদ্রবণীয়, কিন্তু 70 থেকে 80% ইথানলে দ্রবণীয়। এরা শুধু বীজে থাকবে, প্রাণীদেহে এটি নেই। ভুট্টার জেইন, গম ও রাইয়ের গ্লিয়ারিন, জব ও বার্লির হর্ডিন ইত্যাদি। তাহলে এরাও কিন্তু সলিডই থাকবে, এই জন্য এরা তাপে সেরকম প্রভাব নেই, জমাট বাঁধে না। হিস্টোন বলে আরেকটা সরল প্রোটিন আছে, এরা পানিতে দ্রবণীয়, তাপের প্রভাব জমাট বাঁধে না। এদের মধ্যে বেশি পরিমাণ ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড আর্জিনিন এবং লাইসিন থাকে। এবং এই ধরনের সরল প্রোটিন পাওয়া যাবে নিউক্লিয়াসে, এবং নিউক্লিক অ্যাসিডের সাথে বেশি দেখা যায়। যেমন একটা হলো নিউক্লিয় হিস্টোন। প্রোটামিন, প্রোটামিন নামক সরল প্রোটিনটা হলো সবচেয়ে ক্ষুদ্র সরল প্রোটিন, এবং এরা পানি, লঘু অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবণীয়, জমাট বাঁধে না তাপে। এতে ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড যেমন আর্জিনিন বেশি থাকবে, এগুলো নিউক্লিয়াসের যে নিউক্লিক অ্যাসিডের সাথে বেশি দেখা যায়। প্রোটামিনে কোনো সালফার, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান থাকে না। যেমন মাছের একটা শুক্রাণু আছে, সেই শুক্রাণুতে স্যালমিন বলে এক ধরনের প্রোটামিন রয়েছে। স্যামন মাছ হলো, এটা হলো আমাদের দেশের যে রুই মাছ আছে, এই রুই মাছের মতোই বিদেশে এরকম কিছু জাত রয়েছে। সেই জাত সেই জাতের মাছগুলোর নাম হলো স্যামন ফিশ। তাহলে সেই স্যামন মাছের শুক্রাণু গুলো হলো যে প্রোটামিন পাওয়া যায়, তার নাম হলো স্যালমিন। স্ক্লেরোপ্রোটিন, তাহলে এরা পানি, মৃদু লবণে দ্রবণে দ্রবণীয় নয়, তাপে জমাট বাঁধে না। এরা হলো প্রাণীজ প্রোটিন, এবং এরা দেহ গঠনে ব্যবহৃত হয়। এই প্রকার প্রোটিন ত্বক, শিং, চুল, নখ, অন্তকঙ্কাল, যোজক কলায় বেশি থাকে, যেমন কেরাটিন, কোলাজেন যেমন চামড়াতে আছে, টেন্ডন হাড়ে আছে, এগুলো। আমরা অনেক সময় দেখি ভাতের মধ্যে চুল পাই, হ্যাঁ, তাহলে ভাত কিন্তু এরকম তাপ দিয়ে সিদ্ধ করে চাল ভাত হয়ে গেছে, কিন্তু চুল কিন্তু ভাতের সাথে লেগেই থাকে। হ্যাঁ, বা আমরা যখন নিহারি খাই, নিহারির মধ্যে যখন আমরা দেখি যে গোস্ত গলে মানে সিদ্ধ হয়ে গেছে অনেক, কিন্তু হাড়গুলো হাড়ি থাকে, কোনো চেঞ্জ হয় না। এই জন্য এরা মানে সলিডই আছে। তো প্রথম অবস্থায় সলিড ছিল এবং তাপ দেওয়ার ফলেও সলিড হলো।
এই জন্য আমরা এখানে বলবো জমাট বাঁধে না। তাহলে এই ছিল সরল প্রোটিনের শ্রেণীবিভাগ। তাহলে সরল প্রোটিনকে আমরা কয় ভাগে ভাগ করলাম? সরল প্রোটিনকে আমরা 7 ভাগে ভাগ করলাম। আর এই চার্ট অনুযায়ী করবা, তাহলে তোমরা সহজে আয়ত্ত করতে পারবা। আর এখানে উদাহরণ অনেকগুলোই আমরা দিয়েছি, উদাহরণ কমপক্ষে 2টা শিখলে হবে, কিন্তু যদি এমসিকিউ আসে তাহলে কিন্তু তোমাদের এটা বেশি মনে রাখতে হবে। আর সিকিউ এর ক্ষেত্রে কমপক্ষে 2টা উদাহরণ দিলেই এনাফ। এবার আমরা আসবো যুগ্ম প্রোটিন। যে প্রোটিনের সাথে কোনো অপ্রোটিন অংশ যুক্ত থাকে তাকে যুগ্ম প্রোটিন বলা হয়। যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশকে আমরা বলবো প্রস্থেটিক গ্রুপ। যুগ্ম প্রোটিনকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে, আমরা চার্ট করে বলেছি। প্রোটিনের নাম, যেমন প্রথমে আমরা আসছি নিউক্লিয় প্রোটিন। নিউক্লিয় প্রোটিন, এখানে গাঠনিক অণু হিসেবে থাকবে সরল প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিডটা হলো প্রস্থেটিক গ্রুপ, এদেরকে ক্রোমোজোমে পাওয়া যায়। গ্লাইকোপ্রোটিন, প্রোটিন ও কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেটটা হলো প্রস্থেটিক গ্রুপ, প্লাজমা মেমব্রেনে পাওয়া যায়, আমরা কোষঝিল্লির গঠনে দেখেছি। লাইপোপ্রোটিন, সরল প্রোটিন ও লিপিড। লিপিড হলো প্রস্থেটিক গ্রুপ, বিভিন্ন মেমব্রেন যেমন নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টে পাওয়া যাবে। ক্রোমোপ্রোটিন, সরল প্রোটিন ও রঞ্জক পদার্থ। রঞ্জক পদার্থ হলো এখানে প্রস্থেটিক গ্রুপ। হিমোগ্লোবিন প্রোটিন, ক্যারোটিনয়েড প্রোটিন, ক্লোরোফিল প্রোটিন, বিলিরুবিন প্রোটিন ইত্যাদি হলো উদাহরণ। ফসফোপ্রোটিন, সরল প্রোটিন ও ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড হলো এখানে প্রস্থেটিক গ্রুপ। দুধের ক্যাসিনোজেন, ডিমের ভাইটালিন ইত্যাদি। তাহলে ডিমের যে খোসা যখন আমরা ছাড়াই, তখন দেখবো যে সিদ্ধ ডিম যদি হয়, তাহলে সিদ্ধ ডিমের উপরে একটা সাদা একটা ঝিল্লির মতো একটা লেয়ার আছে, এবং এই ডিমে যখন আমরা খোসা ছিলি, তখন ওই ঝিল্লি সহ যদি আমরা খোসা ছিলি, তাহলে দেখবো যে ডিমটা ভালোভাবে আমরা বের করতে পারি। আর খোসা যদি আহ, ডিমের আবরণের সাথে লেগে থাকে, তাহলে কিন্তু ভালোভাবে বের হয় না। তাহলে ডিমের খোসার সাথে ওই ঝিল্লিটা তুলে ফেলতে হয়। ওই ঝিল্লিটাই হলো ভাইটামিন, মানে সেই ভাইটামিনটা মানে ফসফোপ্রোটিন, ওটা আমরা খাই না। মেটালোপ্রোটিন, প্রোটিন ও ধাতু, মেটাল। তাহলে এখানে প্রোটিন হবে তোমার হলো সরল প্রোটিনের অংশ, আর ধাতু বা মেটাল হবে প্রস্থেটিক গ্রুপ, যেমন সিডারোফিলিন, সেলোপ্লাজিন। ফ্ল্যাভোপ্রোটিন, প্রোটিন ও ফ্লাভিন যৌগ তথা এফএডি। এনএডিএস, ডিহাইড্রোজিনেস, সালফাইড রিডাক্টেজ, এগুলো হলো উদাহরণ। তাহলে এই ছিল হলো যুগ্ম প্রোটিনের শ্রেণীবিভাগ। এবার আসবো উদ্ভূত প্রোটিন। এসব প্রোটিন প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে না, তাপের প্রভাবে, এনজাইমের বা রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার অথবা কৃত্রিম উপায়ে এই প্রোটিনগুলো তৈরি হয়, যেমন পেপটাইড, প্রোটিওজ, পেপটোন, ফাইব্রিন ইত্যাদি। হ্যাঁ, যেমন আমরা অনেক সময় আমিষ খাই, গোস্ত খাই, এগুলো হলো জটিল প্রোটিন, কিন্তু আমাদের দেহে যখন যায়, পাকস্থলীর এনজাইমিক ক্রিয়ার ফলে পেপটন তৈরি হতে পারে, প্রোটিওজ তৈরি হতে পারে, বা আবার যখন আমরা ক্ষুদ্রান্তে খাবারটা যায়, তখন পেপটাইডে পরিণত হয়। তাহলে এগুলো হলো মিড লেভেল প্রোটিন, বা আমরা বলতে পারি ডেরিভেটিভ প্রোটিন বা উদ্ভূত প্রোটিন। তাহলে এই ছিল প্রোটিনের ভাগ। আর লাস্ট যে ভিত্তি, সেটা ছিল গুণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে 2 ধরনের, এটা হলো প্রথম শ্রেণীর প্রোটিন, আর এটা হলো দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। তাহলে যেসব প্রোটিনে সবকটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বিদ্যমান, তাকে বলবো প্রথম শ্রেণীর প্রোটিন, যেমন মাছ, মাংস, দুধ, বাদাম, সয়াবিন ইত্যাদি। আর দ্বিতীয় শ্রেণীর প্রোটিন হলো যেসব প্রোটিনে সব কয়েকটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে না, তাদের দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলে, যেমন সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ প্রোটিন। তাহলে উদ্ভিদ প্রোটিনে সকল ধরনের অ্যামাইনো অ্যাসিড নাও থাকতে পারে, প্রাণীজ প্রোটিনে আছে। তো এই হলো প্রোটিনের শ্রেণীবিভাগ শেষ। আমাদের আজকে ক্লাসও প্রায় শেষ। আজকে ক্লাসের ভলিউমটা একটু বেশি ছিল, হ্যাঁ, এই জন্য একটু তাড়াতাড়ি শেষ করতে হলো। তো তোমরা এগুলো পড়তে থাকো। হুম, আর কোনো প্রশ্ন থাকলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করা যাবে। এবার বাসায় আগে পড়ো, তারপরে আমরা নেক্সট ক্লাসে আবার তোমাদের প্রশ্ন থাকলে বলে দেবো, সলভ করে দেবো। তো আজকের মতো ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ভালো আছো?